নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটু কেকেআরকে নিয়ে। ব্রাভো মেন্টর হওয়ার পর কিন্তু একটা বড়সড় ভুল করে ফেললো। কি ভুল করেছে সেটা তোমাদের জানাবো। শ্রেয়াস আইয়ার কীরকম টাকা দাবি করেছিল কেকেআর ম্যানেজমেন্টের কাছে সেটা তোমাদের জানানোর সাথে সাথে কেকেআর দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার সে সুযোগ না পাওয়ার ফলে সে কি জানাচ্ছে সেই নিয়েও আমরা কথা বলে নেব এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি আইপিএল চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারকে নিয়ে, তো লাস্ট সিজনে কেকেআরের হয়ে কিন্তু চ্যাম্পিয়ন করার পিছনে আইয়ারের অবদান অনেকই ছিল এবং পুরো টিমটা যেরকম পারফরমেন্স করেছিল, গুরু গম্ভীর আসার পর কিন্তু দলের মানসিকতা পুরো পরিবর্তন হয়েছিল, তবেই কিন্তু অত ভালো পারফরমেন্স। তো শ্রেয়াস আইয়ারকে কেকেআর ম্যানেজমেন্ট অবশ্যই প্রথম রিটেনশন হিসাবে 18 কোটি টাকা পর্যন্ত দেবে বলে জানিয়েছিল, কিন্তু শ্রেয়াস চেয়েছিল যে সে অকশানে আসতে এবং তার যে ভ্যালু কতটা বাড়তে পারে, কতটা কি হতে পারে সেটা চেয়েছিল। এবং কলকাতাতে থাকলেও সে কিন্তু একটা বিরাট বড় টাকা দাবি করেছিল। মোটামুটি একদম অ্যাপ্রক্স না বলা গেলেও আনুমানিক 30 কোটি টাকার কাছাকাছি কিন্তু শ্রেয়াস আইয়ার চেয়েছিল কলকাতা ম্যানেজমেন্টের কাছ থেকে। তো 30 কোটি দিয়ে কোনো দলই কিন্তু কোনো প্লেয়ারকে রাখবে না, যেখানে লাস্ট ইয়ারেও আমরা দেখেছিলাম সবথেকে বড় দামি প্লেয়ার মিচেল স্টার্ক, তাকে মোটামুটি 25 কোটি টাকা দিয়ে রেখেছিল, কিন্তু তার থেকেও বেশি টাকা শ্রেয়াস চেয়েছিল। তো কথাই আছে না, লোভে পাপ পাপে মৃত্যু। তো সেই লোভে অত বেশি লোভ করেছিল বলেই ম্যানেজমেন্ট বলে দিয়েছে ভাই দরকার নেই, তুমি আসতে পারো, তুমি অকশানে যাও, অকশানে গিয়ে দেখো তোমাকে কোনো দল 30 কোটি টাকা দেয় কি না। হ্যাঁ, 30 কোটি টাকা হয়তো পাবে না, মোটামুটি তোমরা ধরে রাখতে পারো 15 থেকে 18 কোটি, খুব বেশি হলে 20 কোটির কাছাকাছি হয়তো শ্রেয়াস আইয়ার যেতে পারে, তার বেশি যাওয়ার সম্ভাবনা কম। এবার বাদ বাকি তার যে টোটাল 30 কোটি টাকার দাবি সেটা কিন্তু পিছন থেকে দিয়ে দেওয়া যায়, যেরকমভাবে হার্দিক পান্ডিয়াকে দেখেছিলাম যে মুম্বাই ইন্ডিয়ান্স পিছন থেকে অনেক বেশি টাকা দিত। তো সেইভাবে ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলেই কিন্তু তাকে অনেক অনেক বেশি সুবিধা, অনেক বেশি টাকা অফার করতে পারে। সেগুলো নিয়েও আমরা তোমাদের আগেই জানিয়েছিলাম যে দুটো দল কিন্তু তাকে একটা বিরাট লোভ দেখাচ্ছে, তো সেই লোভেই পা দিয়েছে শ্রেয়াস আইয়ার। এর আগেও আমরা অকশানের সময় দেখেছিলাম এরকম অনেক অনেক প্লেয়ারকে অনেক দল এরকম লোভ দেখিয়েও যখন অকশান হয় সেই মুহূর্তে তার জন্য কোনো রকম বিট করেনি। তো শ্রেয়াসের জন্য সেরকমটা যেন না হয়। শ্রেয়াস অনেক আশা নিয়ে 30 কোটি টাকা পাবে বলে সে অকশানে গেছে, দেখা যাক শ্রেয়াস টোটাল কত টাকা পায় অকশান থেকে, তার বাইরে হয়তো পেয়ে যাবে। বাইরের টাকাটা নিয়ে আমরা কিছু বলছি না, কিন্তু অকশানে তার হায়েস্ট দাম কত ওঠে সেই দিকে আমাদের নজর থাকবে। এবং অবশ্যই শাহরুখ খান নিজেও পার্সোনালি কথাবার্তা বলেও যখন দেখছে ভাই কাজ হচ্ছে না, তো যে ঘোড়া থাকতে চায় না সেই ঘোড়াকে রেখে লাভ নেই, সেটাই কিন্তু ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয়। তো সেক্ষেত্রে কিন্তু ডিজে ব্রাভো এই জন্যই কিন্তু তাকে আর রাখতে চায়নি, যে থাকতে চায় না তাকে জোর করে রাখার কোনো মানেই হয় না, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং আইয়ারকে ভবিষ্যতেও কলকাতার ক্যাপ্টেন হিসাবে দেখার সম্ভাবনা খুব কম। এবার অনেক কিছুই হতে পারে অকশানে এসে, সেই দিকেও আমাদের নজর থাকবে। তো এরপর যদি আমরা কথা বলি কলকাতারই নির্ভরযোগ্য দুজন প্লেয়ারকে নিয়ে, একজন হচ্ছে নীতিশ রানা, অপরজন হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার। তো নীতিশ রানা কিন্তু বহুদিন ধরে কলকাতা দলে যুক্ত রয়েছে, 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত খেলে গেছে। ওভারঅল প্রতি সিজনেই মোটামুটি 350-এর কাছাকাছি রান করে গেছে। অ্যাভারেজ স্ট্রাইক রেটও কিন্তু 140-এর আশেপাশে ছিল। লাস্ট ইয়ারে সেইভাবে খেলতে পারেনি, মাত্র 2টো ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল, তোমরা সকলেই জানো। একটা ইঞ্জুরি হয়েছিল, তার জন্যই তাকে সেইভাবে সুযোগ দেওয়া যায়নি। আর টিম যেহেতু সেট হয়ে গিয়েছিল, সেট টিম ভাঙতে চায়নি গৌতম গম্ভীর। তো যখন শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন হিসাবে থাকতে চায়নি, তো নীতিশ রানাকে কিন্তু ক্যাপ্টেন হিসাবে ভাবতে পারতো। এর আগেও তো নীতিশ রানা যখন শ্রেয়াস অ্যাভেলেবেল ছিল না তখন ক্যাপ্টেনশিপ করেছে, এমনকি লাস্ট ইয়ারও ভাইস ক্যাপ্টেন ছিল নীতিশ রানা। তো এই ব্যাপারটা একটু ম্যানেজমেন্ট ভেবে দেখতে পারতো। এবং যে প্লেয়ার ধারাবাহিক ভালো খেলে গেছে সেটা হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার। কেকেআরের জার্সি গায়ে 51টা ম্যাচ খেলেছে, সেখানে 1326 রান, হায়েস্ট রান কিন্তু 104 রানও আমরা দেখেছিলাম ভেঙ্কটেশ আইয়ারের কাছ থেকে। এবং সে
সে অ্যাভারেজ কিন্তু 32 রান করে অ্যাভারেজ পার গেমে খেলে। তো 30 রান মানে টি20তে যথেষ্ট ভালো এবং স্ট্রাইক রেটও মোটামুটি 138। তো ওভারঅল কিন্তু একটা ভালো প্লেয়ার। তো তাকে না রাখায় কিন্তু সেও একটু মনে দুঃখ পেয়েছে। তো ভেঙ্কটেশ আইয়ার একটা ইন্টারভিউতে যেটা জানিয়েছে, সত্যি কথা বলতে কেকেআর ভালো কিন্তু রিটেনশন করেছে। তারা ইজি 14 থেকে 16 ওভার কভার করে নিয়েছে, এমন কিছু প্লেয়ারকে তারা রেখেছে এবং ব্যাটও মোটামুটি 4-5 জন করতে পারে। তো ভালো কাজ কিন্তু ম্যানেজমেন্ট করেছে এবং ম্যানেজমেন্টকে ধন্যবাদও জানিয়েছে যে আমাকেও কেকেআর ম্যানেজমেন্ট সুযোগ দিয়েছিল, আমাকেও একটা সময় রিটেনশন লিস্টে রেখেছিল, আমিও একটা সময় রিটেন হয়েছিলাম। সেই খুশিটা আমি জানি কতটা খুশি হয়। আর এবারেও আমি ভেবেছিলাম হয়তো আমাকে রেখে পরিকল্পনা সাজাবে, কিন্তু আমার নাম যখন আসেনি আমি কিন্তু রীতিমতন কেঁদে ফেলেছিলাম। তো এই দুঃখটাও আমি জানি। তো ভবিষ্যতে কিন্তু কলকাতা দলের হয়েই আমি খেলতে চাই, অন্য কোনো দলে যাওয়ার এখনই কোনো ইচ্ছা নেই, কারণ আমার উঠে আসা কলকাতা দল থেকেই। কলকাতা দলে আমি নিজের সেরাটা দিতে চাই, এখনও আমার নিজের সেরাটা দেওয়া অনেক অংশই বাকি রয়েছে। তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে ভেঙ্কটেশ আইয়ার অনেকটাই আবেগপ্রবণ প্লেয়ার এবং সে কিন্তু কলকাতা দলকে খুব ভালোবাসে। তো ম্যানেজমেন্টের হাতে কিন্তু অপশানও নেই, কোনো আরটিএম কার্ড নেই, 6 জন প্লেয়ারকে তারা নিয়ে নিয়েছে। তো ভেঙ্কটেশের দিকে কিন্তু চেন্নাই অবশ্যই যাবে, এছাড়া কিন্তু আরসিবি, এই দুটো দল কিন্তু ভেঙ্কটেশের দিকে যাবে। এর আগেই রিপোর্ট বেরিয়ে এসেছিল, তোমাদের জানিয়েছিলাম। তো সেক্ষেত্রে কলকাতায় তার ফেরাটা কিন্তু যথেষ্ট চাপ হবে। এই ব্যাপারটাও কিন্তু একটুখানি ডিজে ব্রাভো ভেবে দেখতে পারতো। রমনদীপ নিঃসন্দেহে ভালো করেছে লাস্ট সিজন, কিন্তু অ্যাভারেজ ভালো করে আসছে ভেঙ্কটেশ। তো ভেঙ্কটেশকে কিন্তু রমনদীপের আগে যদি সুযোগ দিত তো ভালো হতো। হ্যাঁ, খরচা হয়তো আরেকটু বেশি হতো, কিছু করার নেই, কিন্তু প্রত্যেকটা প্লেয়ারকে ইকুয়াল দিয়েও খরচা কমিয়ে আনা যেত, সেগুলোও করা যেত। তো এই ব্যাপারটাই কিন্তু একটা ভুল হয়েছে ম্যানেজমেন্টের, সেটা বলতেই হয়, এবং কিছুটা হলেও মনে দুঃখ পেয়েছে ভেঙ্কটেশ আইয়ার। এছাড়া যেটা সবথেকে বড় ভুল আমার মনে হয় এবং অনেক কেকেআর ফ্যানেরও সেটা মনে হয়, সেটা হচ্ছে ফিল সল্টকে ছাড়া। নারিন ভালো প্লেয়ার, নারিনকে আমরা দেখেছিলাম এর আগে যখন সেখানে গুরু গম্ভীর ছিল কলকাতা দলে, তখন নারিন বিধ্বংসী ব্যাটিং করতো। তারপরে সিজনগুলো থেকে নারিনের কাছ থেকে সেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং আমরা দেখিনি, কিন্তু লাস্ট সিজনে নারিন কিন্তু আবারও জ্বলে উঠেছিল, তার কাছ থেকে বিধ্বংসী ব্যাটিং দেখতে পেয়েছিলাম অ্যাজ এ ওপেনার হিসাবে। তো অন্য মেন্টর অন্য সিস্টেমে গেলে আবারও কিন্তু তার ব্যাটিংটা খুব একটা কেকেআর ম্যানেজমেন্ট পাবে বলে মনে হয় না। এবং অত ভালো ব্যাটিং করার পিছনে কারণ হচ্ছে একজনই, সেটা হচ্ছে ফিল সল্ট। যেভাবে সে শুরু করছিল সেখানে নারিনের কোনো রকম চাপ সে পাচ্ছিল না। দেখছি একদিকে যখন রান হচ্ছে তখন হাত খুলে খেলার সুযোগ পাচ্ছিল, আর নারিন কখনোই ওই 1 রান 2 রান কিন্তু পাওয়ার প্লেতে নেবে না, ব্যাট চালিয়েই খেলবে, সেই ফ্রি হ্যান্ডটা কিন্তু অনেকটাই পাচ্ছিল। তো এক্ষেত্রেও কলকাতা ম্যানেজমেন্ট একটা বড় সড়ো ব্লান্ডার করে ফেলেছে, সেটা হচ্ছে যে একে ছেড়ে দেওয়া, ফিল সল্টকে ছেড়ে দেওয়া। তো ফিল সল্টকে দাম যথেষ্ট বাড়বে এবং কলকাতার কাছে যে টাকা রয়েছে সেই টাকাতে ফিল সল্টকে পাওয়াটা যথেষ্ট চাপ হবে। ফিল সল্টের দিকে দিল্লি অবশ্যই নজর রেখেছে, চেন্নাই একটা সময় কিন্তু অ্যাজ এ ওপেনার অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবেও নজর রাখছিল শোনা যাচ্ছে। তো যথেষ্ট চাপ হবে কলকাতা ম্যানেজমেন্টের এই ফিল সল্টকে ফিরিয়ে আনা, হয়তো ফিরিয়ে আনা সম্ভব হবে না। তো নারিন হয়তো বোলিং দিয়ে ভালো কিছু সার্ভিস দিতে পারলেও পরবর্তী সময় নারিনের ব্যাট কতটা চলবে সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। আমার মনে হয় না যে নারিন এর পরের সিজনে খুব ভালো ব্যাটিং করতে পারবে, কারণ এরকম যদি একজন বিধ্বংসী ব্যাটসম্যান অ্যাজ এ ওপেনার না পায় তো নারিনেরও হয়তো ব্যাটটা চলবে না, অনেকটা প্রেসারে পড়ে যাবে, আর প্রেসারে পড়লে নারিন মনে হয় না কিছু করতে পারবে। অ্যাজ এ বোলার খুবই ভালো অপশান, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু তাকে অলরাউন্ডার হিসাবে ভাবাটা মনে হয় একটু ব্লান্ডারই হলো। যদি একজন এরকম হিট হাটার একদম বিগ হাটার যাকে বলা হয় ব্যাটসম্যান থাকলে কলকাতার অনেক ভালো হতো। তো এই ব্যাপার নিয়ে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিও, যে ব্রাভো কি সঠিক কাজ করতে পেরেছে নাকি বেশ কিছু ভুল আমরা অকশনের আগেই দেখতে পেয়ে গেলাম ব্রাভোর কাছ থেকে, সেই নিয়ে তোমাদের মতামত কমেন্টে জানিও। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।